আমার স্বামী মালয়েশিয়া গিয়েছে ৬ মাস হলো চাকরি ট্রেনিং এর জন্য। কিন্তু হঠাৎ এক রাত্রে আমার ৪.৫ বছরের ছেলে আবির আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে, "মা, বাবা না উপরে চিলেকোঠার ঘরে লুকিয়ে থাকে।" কথাটা শুনেই না আমার বুকের ভিতরে ধক করে উঠল। আমার স্বামী রাফি ৬ মাস হলো মালয়েশিয়া গিয়েছে চাকরি ট্রেনিং এর জন্য। প্রতিদিন রাত্রে আমার সঙ্গে ভিডিও কলে কথা বলে। আমার স্বামী রাফি ৬ মাস হলো মালয়েশিয়া গিয়েছে চাকরি ট্রেনিং এর জন্য। প্রতিদিন তার সঙ্গে আমার ভিডিও কলে কথা হয়। গত পরশু তার সঙ্গে আমার ভিডিও কলে কথা হয়েছে। সে আমাকে ভিডিও কলে মালয়েশিয়ার কুয়ালালামপুরের রাস্তা দেখাচ্ছিল। তারই চারপাশে ঝলমলে আলো আর উঁচু উঁচু বিল্ডিং। সবকিছুই স্বাভাবিকের মতো। আমার ছেলে আবিরকে আমি আবারও জিজ্ঞাসা করলাম, "তুমি কি বললা বাবা আবির?" আমার ছেলে তখন কম্বলটা টেনে তার বুক পর্যন্ত দিল। তারপর ভয়ে ভয়ে বলল, "মা, বাবা না চিলেকোঠার ঘরে লুকিয়ে থাকে।" আমাদের বাসাটা ডুপ্লেক্স। নিচে ড্রয়িং রুম, রান্নার রুম আর সিঁড়ি বেয়ে উপরে উঠলে আমাদের বেডরুম, সঙ্গে একটা স্টাডি রুম। আমাদের বাসায় ছাদে যাওয়ার জন্য কাঠের সিঁড়ি আছে। তার পাশে ছোট্ট একটা রুম আছে। সেখানে আমাদের পুরাতন জিনিসপত্র রাখা বললেই চলে। সারা বছর সেটা তালা মারা থাকে। আমার ছেলে আবিরের কথাটা আমি হেসে উড়িয়ে দিতেই চাইলাম। হেসে বললাম, "বাবা, তুমি স্বপ্ন দেখতেছো বাবা। তোমার বাবা চিলেকোঠার ঘরে কিভাবে থাকবে? তোমার বাবা তো সেই দূর প্রবাসে গিয়েছে।" আমার ছেলে আবির তখনও ভয় পেয়ে আমার দিকে তাকিয়ে ভুরু কুঁচকিয়ে বলল, "না মা, বাবা চিলেকোঠার ঘরেই থাকে। বাবা আমাকে বলেছে আমি যেন এই কথাটা কাউকে না বলি।" আমি তখন আবিরকে বললাম, "বাবা, তাহলে তুমি আমাকে কেন বললা?" তখন আমার ছেলে ভুরু কুঁচকিয়ে বলে, "মা জানো, বাবা না ওখানে ভয় পায়।" ছেলের মুখে এমন কথা শুনে আমার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমার ছেলে আবারও বলল, "জানো মা, বাবা না ওখানে কান্নাও করে।" আমার ছেলের মুখে এমন কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল আর থরথর করে কাঁপতেছিল। আমার ছেলে আবিরের কথা আমি বিশ্বাসও করতে পারছিলাম না, আবার উড়িয়েও দিতে পারছিলাম না। ছোট্ট একটা বাচ্চা এত সুন্দর করে মিথ্যা গল্প কিভাবে বানাবে? তারপর ভাবলাম, বাচ্চারা রাত্রে যা স্বপ্নে দেখে দিনে সেটা প্রকাশ করে। হয়তো ওর বাবাকে নিয়ে ও এই স্বপ্নই দেখেছে। আমার ছেলেকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, "বাবা ঘুমাও।" ছেলেকে ঘুম পাড়িয়ে রুম থেকে বের হয়েই আমার মনটা খুব খসখস করছিল। আমার চোখটা গেল চিলেকোঠার ঘরের দিকে। শেষ ঘরটা কবে খুলেছিলাম আমার মনে পড়ে না। তবে হ্যাঁ, আমি শীতের সময় ঘরটা খোলা হয়েছিল শীতের কাপড় নামানোর জন্য। তারপর আমার স্পষ্ট মনে আছে আমি ঘরটা দরজা আটকিয়ে দিয়েছি। তারপর তো ওই ঘর আর কেউ খোলেনি। আর সেখানে নাকি একজন মানুষ লুকিয়ে থাকবে অসম্ভব। কিন্তু আবিরের কথাগুলো আমি ফেলে দিতে পারছিলাম না। সেদিন সারা রাত আমি ঘুমাতে পারি। বারবার আমার ছেলে আবিরের কথাটা আমার কানে যেয়ে বাড়ি খাচ্ছিল। বাবা ওখানে কান্না করে, অনেক ভয় পায়। পরের দিন শনিবার ছিল। পরের দিন শনিবার বাচ্চাকে নিয়ে পার্কে গেলাম। ওখানে যে আইসক্রিম খেলো, বেলুন কিনলো, গেমস খেললো। তারপর ও যা বলেছে আগের দিন সবকিছু হয়তোবা ভুলে গিয়েছে। বাসায় এসে ওকে আমি আবারও ঘুম পাড়িয়ে দিলাম রাত্রে। কিন্তু আমার চোখটা আবার ওই চিলেকোঠার ঘরের দিকে গেল। সত্যি কি ওই রুমে কিছু আছে? মাথার ভিতরে আমার কোনো কিছুই যাচ্ছিল না। কিন্তু আমার ছোট্ট ছেলে এত সুন্দর করে গল্প কিভাবে বানিয়ে বলবে? আমি নিচ থেকে চাবিটা নিয়ে আসলাম। চিলেকোঠার ঘরটা আমি যখন খুলবো দেখি দরজার মধ্যে একদম ধুলোতে ভরে আছে। হয়তোবা এই ঘরটা কেউ খোলেইনি। আমি যখনই তালাটা খুললাম রুমের ভিতর থেকে একটা ভাবসা গন্ধ আসলো। ঘরের ভিতরে ঢুকে টর্চ লাইট দিয়ে পুরাটা ঘর চেক করলাম। কোথাও কিচ্ছু নাই। ভাঙা চেয়ার, ভাঙা আসবাবপত্র, পুরাতন তোশক এগুলোই আছে। ঘরের মেঝেতে কারো পায়ের কোনো ছাপ নেই। মানুষ তো দূরের কথা। শুধু ধুলো দিয়ে ভরা। চারপাশটা কিছুই ছিল না। তখন নিজের প্রতি আমার রাগ লাগতে শুরু করলো। ছোট্ট একটা বাচ্চার মুখে কথা শুনে আমি মানুষটাকে নাকি এখানে খুঁজতে এসেছি। দরজাটা বন্ধ করে নিচে নেমে হাত মুখ ধুয়ে আমি আবার রুমে আসলাম। রাত ৯টার সময় আমার স্বামী আমাকে ভিডিও কল দিল। দেখলাম আমার স্বামী হুডি পরে বসে আছে। তার পাশে কতগুলো কাগজ ছড়িয়ে ছিটিয়ে আছে। কয়েকটা ল্যাপটপও খোলা আছে। আমার স্বামী তখন আবিরের কথা জিজ্ঞাসা করলো। বলল, "আবির কেমন আছে? আবির কোথায়?" বললাম, "আবির ঘুমিয়ে গিয়েছে, ভালো আছে।" আমার স্বামী তখন বলল, "আবির আজকে খুব মজা করেছে মনে হয়, সে অনেক খুশি।" তার ছবিগুলো ফেসবুকে দেখলাম। আমার স্বামীর দিকে আমি তাকিয়েছিলাম। তার কথাবার্তা, বসে আছে, সবকিছুই স্বাভাবিক। আমার স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় আমি চারপাশটা ভালোভাবে দেখলাম। দেখি সবই ঠিকঠাক আছে। সেও নরমাল। নিজেকে দোষ দিতে শুরু করলাম। আমি মনে হয় একটু বেশি বাচ্চার কথাই ভেবে ফেলেছি। তারপর ৭-৮ দিন চলে গেল। মনে হয় আবিরও সবকিছু ভুলতে বসেছে। আমিও সবকিছু প্রায় ভুলে গিয়েছি। সেই দিনটা বুধবার ছিল। আমার অফিস থেকে ফিরতে দেরি হয়েছিল। বাসায় ফিরেই দেখি কাজের খালা আবিরকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে। তাড়াতাড়ি করে ব্যাগটা রেখে আমি আবিরকে কোলে নিলাম ঘুম পাড়ানোর জন্য। আমি যখন ঘুম পাড়ানোর জন্য তাকে পায়চারি করছি, চেষ্টা করছি, তখন বলছে, "মা জানো, বাবা আজকে আমাকে স্ট্রবেরি বিস্কিট খাইয়েছে।" ছেলের মুখটা তখন ধরে আমার মুখের কাছে নিয়ে বললাম, "এগুলো কি বলো বাবা তুমি?" তখন বলে, "মা, তুমি অফিসে যাওয়ার পর বাবা তো আজকে নিচে নেমেছিল, আমার সঙ্গে লুডোও খেলেছিল।" বুকের ভিতরটা কেমন জানি আমার ধড়পড়ানি শুরু করলো। আমি ঘামা শুরু করলাম। আমি আবিরকে কাজের খালার কাছে দিয়ে দৌড় দিয়ে রান্নাঘরে গেলাম। দেখি ক্যাবিনেটটা খোলা। সত্যি স্ট্রবেরি বিস্কিটের প্যাকেট থেকে অর্ধেক বিস্কিটই নাই। আবিরের স্ট্রবেরি বিস্কিট অনেক পছন্দ। আমার স্পষ্ট মনে আছে কয়েকদিন আগে আমি এই বিস্কিটের প্যাকেটটা এনেছিলাম, কিন্তু আবিরকে আর দেওয়া হয়নি। কাজের খালাকে জিজ্ঞাসা করলাম, "খালা, আপনি কি আবিরকে বিস্কিট খুলে দিয়েছিলেন?" খালা কসম কেটে বলল, "মা, আমি বিস্কিট খুলে আবির বাবাকে দেইনি।"
কাজের খালাকে কিছু না বলে আবিরকে নিয়ে আমি রুমে চলে গেলাম। আবিরকে আমার সামনে বসিয়ে আবারও ভালোবেসে বললাম, "বাবা সত্যি বলো তো, মিথ্যা বলতে হয় না। আল্লাহ তাআলা তাহলে গুনাহ লেখে। বাবা কতদিন ধরে আসে?" সে তার ১০ টা আঙ্গুল ২ বার করে গুনে বলে, "অনেক দিন।" আমি হিসাব করে বললাম, "বাবা ২০ দিন?" বলে, "হ্যাঁ।" আমার ভিতরটা হিম হয়ে গেল। আমি তখন আবিরকে জিজ্ঞাসা করলাম, "আচ্ছা বাবা, তাহলে তোমার বাবা লুকিয়ে থাকে কেন?" আবিরের খরগোশ অনেক পছন্দ। খরগোশটাকে জড়িয়ে ধরে বলল, "বাবা বলেছে দুষ্ট লোকরা বাবাকে খুঁজে বেড়াচ্ছে। এজন্য বাবা ভয়ে ওখানে লুকিয়ে আছে।" আমি তখন বললাম, "কোথায় দুষ্ট লোক বাবা?" তখন আবির বলে, "আমি জানি না। বাবা বলেছে দুষ্ট লোকরা যদি জানতে পারে আমাদের সবার ক্ষতি করে ফেলবে।" আমার ছেলে আবিরের কথা শুনে সবকিছু যেন আমার গুলিয়ে যাচ্ছিল। কোনটা সত্য কোনটা মিথ্যা কিছুই বুঝতে পারছিলাম না। আবির তখন এদিক সেদিক তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, "মা, বাবা তো সেখানে ভয় পায়, কান্নাও করে।" আবিরের মুখে এমন কথা শুনে কাঁপা কাঁপা হাতে সিসিটিভি ফুটেজটা দেখতে শুরু করলাম। ৯টা ৪৫, কিছুই দেখা যাচ্ছিল না। ড্রয়িং রুম পুরোপুরি ফাঁকা। রান্নাঘরের লাইট নিভানো, পুরো বাসাটায় নিস্তব্ধ। হঠাৎ করে ক্যামেরার বাঁ সাইডটা একটু লড়ে চড়ে উঠলো। এটা দেখে তো আমার বুকের ভিতরে কাঁপুনি শুরু করলো। কেউ একজন বুকশেল্ফের পাশ দিয়ে আস্তে আস্তে হাঁটছে। হুডি পরা, হুডি দিয়ে তার পুরো মুখটা ঢাকা। তার হাঁটা চলার ধরন একদম স্বাভাবিক, মনে হয় না জানি কতদিনের পরিচিত। আমি তখন প্রায় নিঃশ্বাস বন্ধ করে তার দিকে তাকিয়ে রইলাম। দেখছিলাম লোকটা হাঁটতে হাঁটতে রান্নাঘরের দিকে গেল। কিছুক্ষণ পরে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে বের হয়ে আসলো। সেই স্ট্রবেরি বিস্কিট যেটা কিনা আমি কয়েক সপ্তাহ আগে কিনে রেখেছিলাম। এটা দেখে তো আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেল। লোকটা বিস্কিটটা এনে সোফার উপরে বসলো, কারো দিকে তাকিয়ে যেন হাসছিল, কিন্তু সেই ভিডিওতে আবিরকে দেখা যাচ্ছিল না। কিন্তু আবিরের হাসার সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছিল। আবির বলতেছিল, "বাবা তুমি কি আজকে গল্প বলবা?" কিন্তু লোকটার কণ্ঠের স্বর ছিল একদম ফিস ফিস করে কথা বলছিল। কিন্তু তার ওই ফিস ফিস করা কণ্ঠের স্বর আমি হাজার লোকের মধ্যেও চিনতে পারবো। ওই ফিস ফিস করা কণ্ঠ আর কারো ছিল না, ওইটা আমার স্বামীর। আমার হাত থেকে ফোনটা ঠাস করে পড়ে গেল। এটা তো অসম্ভব। এই লাইভ স্টেটের দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।